স্বৈরাচারী হাসিনা সরকার সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে, কূটনীতিকদের জানালেন ডক্টর ইউনূস। নতুন বাংলাদেশ গড়তে সহায়তা কামনা। শাপলা চত্বরে গণহত্যায় হাসিনা সহ ৩৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন। রংপুর আর জয়পুরহাটের সাবেক প্রধানমন্ত্রীর নামে হত্যা মামলা। একান্ত বাধ্য না হলে বিদ্যুৎ জ্বালানির দাম বাড়াবে না অন্তর্বর্তী সরকার। ব্যবসা বাণিজ্য সহজ এবং নিত্যপণ্যের দাম কমানোতে গুরুত্ব। অবৈধ অর্থ উদ্ধারে সদ্য সাবেক এমপিদের বাড়িতে অভিযানের দাবি বিএনপির। হাসিনাকে ফিরিয়ে দিতে ভারতের প্রতি আহ্বান। এবং আওয়ামী লীগ আমলে যুদ্ধাপরাধের বেশিরভাগ মামলায় উদ্দেশ্য প্রণোদিত দাবি স্বজনদের। খায়রুল হকের বিচার চাইলেন আইনজীবীরা। আমন্ত্রণ সংবাদ রাতে দেখছেন একেএস টিভি সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবারে থাকছে বিস্তারিত। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে তার আগে দেশের বিচার ব্যবস্থা থেকে শুরু করে প্রশাসন সহ গণমাধ্যমের পুনর্গঠনের ঘোষণা দেন তিনি। দুপুরে রাজধানীর একটি হোটেলে জাতিসংঘ সহ বিদেশি কূটনীতিকদের ব্রিফিংয়ে এ বার্তা দেন অন্তর্বর্তী সরকার প্রধান। এ বিষয়ে পরে সাংবাদিকদের ব্রিফ করে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। বিস্তারিত থাকছে শামীমা আক্তারের প্রতিবেদনে। ভারত, চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, জাপান সহ বিভিন্ন দেশের অর্ধশতাধিক কূটনৈতিকদের ব্রিফ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 11:15টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও প্রধান উপদেষ্টার অনুষ্ঠানে যোগ দিতে প্রায় 2.25 ঘন্টা বিলম্ব হয়। জাতীয় অতিথি ভবনের সামনে বিভিন্ন দাবি আদায়ে আন্দোলনের কারণে এই বিলম্ব হয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। উপদেষ্টা তার বক্তব্যে বলেন, শেখ হাসিনার সরকার দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। ছাত্রদের আন্দোলনের মুখে সরকার পতনের পর ছাত্রদের অনুরোধেই দায়িত্ব নিতে হয়েছে তাকে। Hundreds of thousands of our valiant students and people rose up against the brutal dictatorship of Sheikh Hasina. She fled the country, but only after the security forces and her party's student wing committed the country's worst civilian massacre since country's independence. Sheikh Hasina dictatorship destroyed every institution of the country. Judiciary is broken. Democratic banks were robbed with full political patronization. And the state coffer was plundered by abusing power. প্রধান উপদেষ্টা বলেন, দেশের বিচার ব্যবস্থা সহ গণমাধ্যম ধ্বংসপ্রাপ্ত হয়েছে। এর পুনর্গঠনের পরই সরকার একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে চায়। Make any promise, but they want immediate decision. Until then, they will not let me come out. This is about the implementation of the rules and procedures. It's not about me. I cannot tell you that I'll do this. এ সময় জুলাই আগস্টে যে হত্যাকাণ্ড ঘটেছে তার নিরপেক্ষ তদন্তের জন্য জাতিসংঘের তদন্ত প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। I have spoken to the UN Human Rights Chief Volker Turk. I welcome the UN Rights Office's move to send a UN-led fact-finding mission. We want an impartial and internationally credible investigation into the massacre and the subsequent due judicial process. We'll provide whatever support the UN investigators need. রোহিঙ্গা প্রত্যাবর্ষণে তিনি জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা চেয়েছেন। Everywhere you see. শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। হেফাজত ইসলামীর সমাবেশে নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। 2013 সালের 5 মে মতিঝিলের শাপলা চত্বরে ঘটে যাওয়া গণহত্যার বিচার চেয়ে রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকি আল ফারাবির আদালতে এই মামলার আবেদন করেন বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারি। বাদীর জবানবন্দি গ্রহণ করে পরে আদেশ দেবেন বলে জানান আদালত। রংপুরে তাহির নামে এক ছাত্রকে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী সহ 40 জনের নামে হত্যা মামলা করেছেন তার বাবা।
এছাড়াও আবু সাইদ হত্যার ঘটনায় আইজিপি সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নামেও একটি মামলা হয়েছে। এসব মামলার সুষ্ঠু তদন্ত শেষে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন নিহতদের স্বজন ও আইনজীবীরা। রংপুর থেকে রফিকুল ইসলামের রিপোর্টে দেখুন বিস্তারিত। সকালে আইনজীবীদের সঙ্গে রংপুর মেট্রোপলিটন তাজহাট আমলি আদালতে আসেন আবু সাইদের স্বজনরা। 16 জুলাই সাইদকে হত্যার ঘটনায় পুলিশের সাবেক আইজিপি, রংপুর রেঞ্জের ডিআইজি, পুলিশ কমিশনার সহ 17 জনকে আসামি করে হত্যা মামলার আবেদন করেন তারা। আসামি করা হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আসাদ মণ্ডল, ছাত্রলীগ সভাপতি ও সম্পাদককেও। পরে মেট্রোপলিটন তাজহাট থানাকে মামলা গ্রহণের নির্দেশ দেন আদালত। শহীদ আবু সাইদ তার রক্তের সাথে যারা বেইমানি করেছে, তার কে যারা হত্যার সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত হয়েছে তাদেরকে ধরে, এবং অজ্ঞাতনামা আরও যারা আছে এটার সাথে জড়িত ছিল তাদেরকে ধরে আমরা একটা এখানে কমপ্লেইন পিটিশন ফাইল করেছি বিজ্ঞ আদালতে। আসামি হয়েছে ওনাকে গুলি করা থেকে শুরু করে যারা, যেমন আমির আলী, সুজন চন্দ্র রায়, পোমেল বড়ুয়া, আব্দুল্লাহ আল মামুন সহ আরও 30-35 জন অজ্ঞাতনামা আসামি। এই মামলায় সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজনরা। এখন ওদের আমরা সর্বোচ্চ আদালতে যারা এদের দ্রুত গ্রেপ্তার করে বিচার, তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার এবং সর্বোচ্চ যারা এখানকার হত্যাকাণ্ডের সাথে জড়িত ওদের আমরা ফাঁসি চাই। এদিকে 19 জুলাই আব্দুল্লাহ তাহির হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, স্বরাষ্ট্র ও আইনমন্ত্রী সহ স্থানীয় আওয়ামী লীগ নেতাদের আসামি করে মামলার আবেদন করেছে পরিবার। পরে কোতোয়ালি আমলি আদালতের বিচারক কোতোয়ালি থানাকে মামলা নেয়ার আদেশ দেন। যারা নির্বিচারে এই ছাত্র জনতার উপর গুলিবর্ষণের যারা আদেশ দিয়েছিলেন এবং যারা সরাসরি সম্পৃক্ত রয়েছেন তাদেরকে আসামি করে আজকে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করা হয়েছে, এবং বিজ্ঞ আদালত শুনানি অন্তে মামলাটি আমলে নিয়েছেন এবং সরাসরি এফআইআর হিসেবে ট্রিট করে এই আসামিদের গ্রেপ্তারের জন্য নির্দেশ দিয়েছেন। এদিকে কলা ব্যবসায়ী মিরাজুল হত্যা মামলায় পুলিশ কর্মকর্তা সহ 21 জনকে আসামি করে আরেকটি মামলা করা হয়েছে। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর। এদিকে জয়পুরহাটে কোটা আন্দোলনের শিক্ষার্থী নজিবুল সরকার বিশাল নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 128 জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। রোববার বিকেলে নিহত বিশালের বাবা মুজিদুল সরকার বাদী হয়ে সদর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন। বিজ্ঞ আদালতের বিচারক আতিকুর রহমান আবেদনটি এজাহার হিসেবে নিতে সদর থানার ওসিকে নির্দেশ দেন। 128 জনের মধ্যে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা সহ আছেন জনপ্রতিনিধিরাও। মামলার বিষয়টি নিশ্চিত করেন বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মোমেন ফকির। এই মামলাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আমাদের স্থানীয় এমপি জনাব শামসুল আলম দুদু, জনাব আল মাহমুদ স্বপন সহ 128 জনকে তারা আসামি করেছেন। আমি এই মামলাটা দাখিল করার পরে বিজ্ঞ আদালত এর আগে এজাহার হিসেবে গণ্য করে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য জয়পুর সদর থানায় প্রেরণ করেছেন। সরকার একান্ত বাধ্য না হলে বিদ্যুৎ, জ্বালানি তেল ও গ্যাসের দাম বাড়াবে না বলে জানালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাজুল কবির খান। রোববার বিকেলে সচিবালয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। বলেন, মানুষ সুলভ মূল্যে গ্যাস, বিদ্যুতের নিরবিচ্ছিন্ন সরবরাহ চায়, কিন্তু গেল 15 বছরে বিদ্যুতের দাম 18-19 বার বেড়েছে, গ্যাসের দাম বেড়েছে 10-12 বার। সব খাতে সুশাসন প্রতিষ্ঠায় কাজ করার কথাও জানান উপদেষ্টা। ঘন ঘন মূল্য বৃদ্ধি, এই যে বিদ্যুতের মূল্য বৃদ্ধি, এবং ওই যে সরকার যে একটা ক্ষমতা নিচ্ছে যে বিআরসি লাগবে না, সরকার ইচ্ছে করলে নিজেরাও করতে পারবে। তো অ্যাগেন এটা হচ্ছে আইনের বিষয়, আইন পরিবর্তনের বিষয়, এবং এটা ওই যেটা বললাম যে আমার একার বিষয় না, এটা উপদেষ্টা পরিষদের বিষয়।
ব্যবসা বাণিজ্য সহজ করা এবং জিনিসপত্রের দাম কমানোই অগ্রাধিকার বললেন অর্থ বাণিজ্য উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। রোববার সচিবালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি। দ্রব্যমূল্য ব্যাপারটা হলো একটা হলো আপনার উৎপাদন আর একটা সরবরাহ। উৎপাদনটা দেশে হয়, সরবরাহ দেশে হয়, বাইরের থেকে আনতে হবে, যেখানে বাণিজ্য হিসেবে সংস্থা আছে। ওই রিলেটেড যেগুলো যে আছে সেগুলো যত সম্ভব সহায়ক পরিবেশ হয় বাণিজ্যে। আমরা অনেক সময় ইম্পোর্টেড ইনফ্লেশন হয়, তাই না? ওই ব্যাপারে এবং ব্যবসা বাণিজ্য এসেগুলো বডিগুলো রিলেটেড, আমরা ওইদিকে যথেষ্ট সজাগ আছে এবং এই জিনিসগুলো আমাদের আছে। যতটুকু সম্ভব আমদানি, অত্যাবশ্যক আমদানি করতে হবে এবং বাজারের উপরে বা ভোক্তাদের উপরে, সাধারণ মানুষের উপরে বাড়তি চাপ না পড়ে। এখন যে চাপটা আছে সেটাও যাতে কমিয়ে আনা যায় আমরা চেষ্টা করি। বৈদেশিক মুদ্রা উদ্ধারে সদ্য বিলুপ্ত সংসদের সব সদস্যের বাড়িতে অন্তর্বর্তী সরকারের অভিযান চালানোর আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। এদিকে সময় ও হাসপাতালে এখনও নির্ধারিত না হলেও দ্রুততম সময়ের মধ্যে উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিদেশে যাবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। হত্যার অভিযোগে শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচির আয়োজন করে তৃণমূল নাগরিক আন্দোলন। হুঙ্কার দিলেও ছাত্রদের আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে দাবি করে বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দিতে মোদী সরকারের প্রতি আহ্বান জানান। বৈদেশিক মুদ্রা উদ্ধারে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি করেন ক্ষমতা হারানো সংসদ সদস্যদের বাড়িতে অভিযানের। শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠান। আমরা নিজের হাতে তুলে নিতে চাই না। ঘরে ঘরে তল্লাশি করেন, লিস্ট তৈরি করে এই বিগত নির্বাচনের 300 MP তাদের বাড়িতে এখনো হাজার কোটি টাকার ডলার পাবে। এদিকে দুপুরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছাত্র জনতার আন্দোলনে আহতদের খোঁজখবর নিতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। পরে সাংবাদিকদের জানান আহতদের অনেকেরই দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন। অনেকের চিকিৎসা আগামী 6 থেকে 12 সপ্তাহ পর্যন্ত চলবে। কেউ কেউ হয়তো ভীষণ কখনোই আর ফেরত পাবে না। আমাদের যা যা করণীয়, আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের দল সে অনুযায়ী তাদেরকে সহযোগিতা করবে। ডাক্তার জাহিদ বলেন পর্যবেক্ষণে আছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থাও। এই ডাক্তারি ভাষায় গ্লোবাল ইভ্যালুয়েশন, গ্লোবাল মিন্স হচ্ছে 360 ডিগ্রি ইভ্যালুয়েশন। এই যে দীর্ঘ সময় কারান্তরীণ ছিলেন, কাজে এটি হয়তো খুব সহসা হবে, বাট এখন পর্যন্ত এটা নিয়ে মন্তব্য করার সময় আসে না। এদিকে আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী টাঙ্গাইলের অর্জুনা ইউনিয়ন শাখা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক ইমন ও বরিশাল হিজলা উপজেলার ছাত্রদলের কর্মী মোহাম্মদ রিয়াজের নামাজের জানাজা অনুষ্ঠিত হয় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। এ সময় গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় জানান নেতারা। নতুন স্বাধীনতা, সেই স্বাধীনতা ধ্বংসের জন্য নতুন করে যে ষড়যন্ত্র শুরু হয়েছে, সেই ষড়যন্ত্র আমরা কখনোই সফল হতে দিতে পারি না। অন্তর থেকে দোয়া করার আহ্বান জানাই এবং এই ফ্যাসিস্ট সরকারের যে পতন হয়েছে, আগামী গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে আমাদের আন্দোলন চালিয়ে যাব। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান যুদ্ধাপরাধের বেশিরভাগ মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত দাবি করেছেন ভুক্তভোগীদের স্বজনরা। সকালে ট্রাইব্যুনালের সামনে মানববন্ধন করেন তারা। এ সময় ন্যায় বিচারের স্বার্থে ট্রাইব্যুনাল পুনর্গঠনের দাবি জানান স্বজনরা। বিস্তারিত সাবরিনা মজুমদারের রিপোর্টে। যে স্বাধীনতার যুদ্ধ দেখেনি তাকে দেয়া হয়েছে রাজাকার তকমা, ঠেলে দেয়া হয়েছে একের পর এক মামলার মুখে। আমার বাবা 1972 সালে জন্মগ্রহণ করে, উনি যুদ্ধাপরাধী মামলার আসামি। একই পরিবারের 5 জন এই মামলার আসামি। হচ্ছে এলাকায় বিদ্যুৎ নিয়ে সমস্যা ছিল, আওয়ামী লীগের নেতা আপনার বিদ্যুৎ এনে দিবে বলে টাকা উঠে টাকা আত্মসাৎ করছে। এটার প্রতিবাদ করার জন্য তারা এই মামলা দিছে। এরকম অসংখ্য আরও ঘটনার নজির বেরিয়ে আসছে, যার প্রতিবাদে রবিবার সকালে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে মানববন্ধনে দাঁড়িয়ে আছে ভুক্তভোগীদের স্বজনরা। স্বজনদের দাবি, স্বৈরাচার সরকার তার ক্ষমতা দীর্ঘায়িত করতে এবং রাজনৈতিক প্রতিহিংসায় নিরপরাধ ব্যক্তিদের মিথ্যা ও হয়রানিমূলক মামলায় ফাঁসিয়েছে। বীর মুক্তিযোদ্ধা আমার স্বামী এবং দেওর দুজনে 8 বছর আগে আমার স্বামীরে তারা জেলে ঢুকাইছে মিথ্যা মামলা দিয়া, 4-5টা মামলা দিয়া। মুক্তিযোদ্ধা আমরা সাক্ষী দিতে আসবো, আমাদের অনেক থ্রেট করেছে যেন আমরা সাক্ষী দিতে না আসি। আমার একমাত্র অপরাধ আজকে 9 বছর আমি কারাভোগ করছি, আমি জামিন পাইছি, কিন্তু একমাত্র আমার ফ্যামিলি একেবারে চিরতরে ধ্বংস হয়ে গেছে। আমরা চাই যে সুষ্ঠু তদন্ত এবং নিঃশর্ত তাদের মুক্তি দাবি করতেছি আমরা। দ্রুত ট্রাইব্যুনাল পুনর্গঠন করে মিথ্যা মামলায় ফেঁসে যাওয়া ভুক্তভোগীদের সুষ্ঠু বিচারের দাবি জানান আইনজীবীরা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে সকল মামলা বিচারাধীন আছেন সেই সকল মামলার আসামিদের পরিবাররা আজকে এখানে একত্রিত হয়েছেন। তাদের দাবি, তাদের পরিবারের এই সকল সদস্যদেরকে মিথ্যা রাজনৈতিক এবং হয়রানিমূলক মামলা করে এই দীর্ঘদিন ধরে কারারুদ্ধ করা হয়েছে। এই ট্রাইব্যুনাল এখন বর্তমানে কার্যকর না থাকাতে, মানে জজ না থাকার কারণে, প্রসিকিউটর না থাকার কারণে, বিচার না হওয়ার কারণে এরাও প্রত্যেকে বয়োবৃদ্ধ, 70, 80, 90 বছর বয়স্ক মানুষ, প্রত্যেকে মৃত্যু পথযাত্রী। সরকার যাতে দ্রুত ন্যায়পরায়ণ বিচারক নিয়োগ দিয়ে এখানে ট্রাইব্যুনালটা পুনর্গঠন করেন এবং বিজ্ঞ দক্ষ প্রসিকিউটরদেরকে এখানে নিয়োগ দেন, দিয়ে বিচারিক প্রক্রিয়ায় তাদেরকে এখানে যাতে খালাসের ব্যবস্থা করা হয়। মানববন্ধন শেষে তারা জানান, আইন উপদেষ্টার কাছে আসামিদের মুক্তির দাবিতে স্মারকলিপি দিবেন তারা। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সারা দেশের স্থানীয় সরকার জনপ্রতিনিধিরা যখন পালিয়ে বেড়াচ্ছেন, তখন স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন গাজীপুর সিটি কর্পোরেশন। নাগরিক সেবা নিশ্চিতে কাজ করে যাচ্ছেন মেয়র জায়েদা খাতুন ও কাউন্সিলররা। মেয়র জানান, জনগণের ভোটে নির্বাচিত হওয়ায় দুর্দিনে জনগণের পাশে থাকতে কাজ চালিয়ে যাচ্ছেন। অন্তর্বর্তী সরকারের নির্দেশনা মেনেই কাজ করার কথাও জানান তিনি। বিস্তারিত মাঝারুল ইসলামের রিপোর্টে। শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের অন্যান্য সিটি কর্পোরেশনে যখন অচল অবস্থা, তখন সবচেয়ে বড় সিটি কর্পোরেশন গাজীপুরে কার্যক্রম চলছে স্বাভাবিক গতিতেই। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরই কাজে ফিরেছেন মেয়র, কাউন্সিলর ও কর্মকর্তারা, দিচ্ছেন নাগরিক সেবা। মেয়র জানান, কোনো দলের প্রতিনিধি হিসাবে তিনি মেয়র হননি। জনগণ ভোটের মাধ্যমে তাকে নগরমাতা নির্বাচন করেছেন। শেষ পর্যন্ত থাকবেন জনগণের সাথেই। এখানে সর্বস্তরের লোককে, সর্বদলকে, দলেরই আমাকে ভালোবেসে অনেক ভোট দিয়ে আমি নির্বাচিত হয়েছি। আমার ভাঙচুর হয়েছে, সব কিছু ক্ষতি হয়েছে, তারপর আমি আমার মনোবল নিয়ে আমি যেইখানেই থাকছি না কেন, আমি সিটি কর্পোরেশন নিয়ম অনুযায়ী কাজ করছি। জানান, অন্তর্বর্তী সরকারের নির্দেশনা মেনে আগামী দিনে কাজ করবেন, থাকবেন সরকারের পাশে। বিগত সরকারের সময়ে যথাযথ মর্যাদা না পাওয়ার আক্ষেপও জানান এই নগরমাতা। যে সরকারই থাকুক না কেন, আমি ওনার নিয়ম অনুযায়ী মান্য আমি এই সিটি কর্পোরেশন কাজকর্ম চালাই যাব সিটি কর্পোরেশন নগরবাসীদের স্বার্থের জন্য। 6টা সিটি কর্পোরেশন থেকে এই যে সরকার, প্রধানমন্ত্রী এদেরকে উপমন্ত্রীর মর্যাদা দিয়েছে, কিন্তু এইখানে সবচেয়ে বড় সিটির মালিক আমি ছিলাম। আমাকে প্রথমে এটা পাওনা ছিলাম, কিন্তু ওনার কাছে গিয়ে আমি চাইছিলাম যে আমার একটা কিছুই করেন। ওনায় আমারে কোনো আমার প্রতিমন্ত্রীর মর্যাদা দেয় নাই। কোনো বাধা বিপত্তি না থাকায় নগরবাসীকে নির্বিঘ্নে সেবা দিতে ব্যস্ত কাউন্সিলররাও। জনসেবায় জনগণের খেদমত করার জন্যই আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়েছেন। জনগণের সেবা দেওয়ার জন্য নিয়মিত কাজ করে যাচ্ছি এবং আমাদের কাজে কোনো বাধা দিচ্ছে না কেউ। যেহেতু সর্বদলীয় ভোটে আমরা নির্বাচিত হয়েছি, সেই জন্য সকলেরই আমরা সহযোগিতা পাচ্ছি। এলাকার মানুষের খোঁজ খবর নিতেছি, আমরা সবাইকে একসাথে নিয়েই আমরা কাজ করতে চাই। 2023 সালে আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে বিপুল ভোটের ব্যবধানে মেয়র নির্বাচিত হন জায়েদা খাতুন। মাঝহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের সত্যতা পাওয়ায় সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ও সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। রোববার বিকেলে দুদক সচিব খোরশেদা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেন। জানান, সাবেক মন্ত্রী কামাল, এমপি নিজাম হাজারীর বিরুদ্ধেও অনুসন্ধান করবেন তারা। এম এ আজিমের রিপোর্টে দেখুন বিস্তারিত।
সম্প্রতি সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ও সাবেক ডিবি প্রধান হারুনার রশিদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আসে দুর্নীতি দমন কমিশন দুদকে। অভিযোগের বিষয়ে কমিশন অনুসন্ধানের অনুমতি দিয়েছে উল্লেখ করে দুদক সচিব খুরশিদা ইয়াসমিন জানান, গঠন করা হচ্ছে তদন্ত টিম। হারুনুর রশিদ সাবেক ডিবি প্রধান, ডিএমপি, তার বিরুদ্ধেও বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের একটি অভিযোগ দুর্নীতি দমন কমিশনে পাওয়া যায়। সেই অভিযোগটির সত্যতা যাচাইয়ের জন্য আমাদের দুদকে কার্যক্রম চলমান ছিল। সেই কার্যক্রমের পরিপ্রেক্ষিতে এর সত্যতা পাওয়া গেছে এবং তার ভিত্তিতেই আমাদের কমিশন কর্তৃক বিষয়টি অনুসন্ধানের জন্য সিদ্ধান্ত দেওয়া হয়েছে। মালয়েশিয়ায় সিন্ডিকেট করে জনশক্তি রপ্তানির নামে 20,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগের তদন্ত চলছে বলেও জানান তিনি। মালয়েশিয়ায় শ্রমবাজার চক্রে ঢুকে রমরমা ব্যবসা সংক্রান্ত অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কর্তৃক অনুসন্ধানের কার্যক্রম শুরু হয়েছে। মালয়েশিয়া সিন্ডিকেট চক্রে ফেনী 2 আসনের সাবেক এমপি নিজামুদ্দিন হাজারি, একই জেলার 3 আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী সহ অনেকের নাম এসেছে বলেও জানায় দুদক। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। বিপিআরসিকে ঢেলে সাজিয়ে স্বাধীনভাবে কাজ করতে দিলেই বিদ্যুৎ ও জ্বালানি খাতের বেশিরভাগ সমস্যা সমাধান করা সম্ভব বলে মনে করে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সকালে রাজধানীর ধানমন্ডির কার্যালয়ে বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংস্কার নিয়ে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন সংস্থাটির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। বিগত সরকারের অবাধ দুর্নীতি এবং স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত না করায় এ খাত মুখ থুবড়ে পড়েছে। জীবাশ্ম জ্বালানি ও কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি নবায়ন না করার আহ্বান জানিয়ে সিপিডি জানায়, বিদ্যুতের যে উৎপাদন সক্ষমতা রয়েছে তা না বাড়ালেও 2030 সাল পর্যন্ত চাহিদা পূরণ সম্ভব। আমাদের যে পরিমাণ বিদ্যুতের ক্যাপাসিটি রয়েছে আমাদের হিসেব বলে আর যদি 1 মেগাওয়াটও যদি না যুক্ত হয় তাহলেও 2030 সাল পর্যন্ত এটি দিয়েই আমাদের চলবে। সুতরাং ভাবার দরকার নেই যে নতুন বিদ্যুৎ কেন্দ্র এখনই আনতে হবে। আমাদের যেটা দেখতে পাচ্ছি, আমরা যদি জ্বালানি উত্তরণই করতে চাই, জ্বালানি রূপান্তর করতে চাই, তাহলে এই যে জীবাশ্ম জ্বালানির যেগুলো কন্ট্রাক্ট রয়েছে এগুলো ধীরে ধীরে অবসান করে দিয়ে এই জায়গাগুলোতে নবায়নযোগ্য জ্বালানি সংক্রান্ত বিদ্যুৎ কেন্দ্রগুলোকে আস্তে আস্তে সুযোগ করে দিতে হবে। 1 মাস পর পুরো দমে খুলেছে দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। এতে শিক্ষার্থীদের মাঝে তৈরি হয় আনন্দঘন পরিবেশ। ক্লাসে ফিরতে পেরে খুশি শিক্ষার্থীরা। রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে বিস্তারিত জানাচ্ছেন কায়েস রাহাত। দেশব্যাপী কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষ ও প্রাণহানির ঘটনায় 17 জুলাই বন্ধ ঘোষণা করা হয় দেশের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সব শিক্ষা প্রতিষ্ঠান ও পলিটেকনিক ইনস্টিটিউট। তারপর থেকে পুরো 1 মাস শিক্ষার্থীদের দেখা গেছে দেশ গঠনের দায়িত্ব পালন করতে। 4 আগস্ট থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস শুরুর কথা থাকলেও দেশের পরিস্থিতির কারণে তা বন্ধ করা হয়। 7 আগস্ট থেকে আবারও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়, কিন্তু উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় তেমন একটা পাঠদান হয়নি। অবশেষে সংকট কাটিয়ে 1 মাস পর পুরো দমে শুরু হয়েছে শিক্ষা কার্যক্রম। অনেকদিন পর ক্লাসে ফিরতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। অনেক ভালো লাগছে, খুব এক্সাইটমেন্ট ছিলাম, কলেজে আসার খুব ইচ্ছা, এটাই আর কি। অনেকদিন পর আসলে আমাদের যেমন এসএসসি পর যখন স্টপ হয়ে গেল সবকিছু, এরপর এত কিছু গেল দেশে, এতদিন পরে আসলে খুশি লাগতেছে। অনেকদিন পর আসছি, প্রায় মোটামুটি অনেকদিন গ্যাপ ছিল, আর আমাদের কলেজ তো অনেকদিন পরে খুলছে। অভিভাবকদের আশা শিক্ষাঙ্গনে ফিরে আসবে স্বাভাবিক পরিবেশ আর নতুন করে শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানোর দাবি তাদের। এতদিন পর কলেজ শুরু হলো, ক্লাস শুরু হচ্ছে, আমরা খুব খুশি। আমরা চাই মেয়েরা এখন পড়াশোনায় আবার মনোযোগ দেখ, এটাই আমাদের প্রত্যাশা। কারণ আগের যে কারিকুলাম ওটা আমাদের পছন্দ না, নতুন যেটা করতেছে সেটা আমরা অবশ্যই সাপোর্ট করি। ইতিহাসের বাঁক বদলে দিয়ে ক্লাসে ফিরেছেন শিক্ষার্থীরা। ক্ষমতার পালাবদলে নতুন করে কেউ যেন সংঘাতে জড়িয়ে না পড়ে সেদিকে সতর্ক থাকার আহ্বান শিক্ষার্থীদের। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা।